21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে ইইউ প্রতিনিধি দল আলোচনায় গুরুত্ব পাবে আগামী জাতীয় নির্বাচন। ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল 1 দিন। আলাদা প্যানেল থেকে প্রার্থী হওয়ায় মাহিন সরকারকে বহিষ্কার করল এনসিপি। এবং কাল উদ্বোধন হচ্ছে মাওলানা ভাসানী সেতু, খুলছে যোগাযোগের নতুন দুয়ার, উচ্ছ্বাসিত গাইবান্ধার কুড়িগ্রামের মানুষ। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তৃতীয় দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। 6 সদস্যের এই দলটির নেতৃত্বে দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে 11টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের একটি প্রতিনিধি দল আসেন ইসিতে। মাইকেল মিলারের নেতৃত্বে থাকা 6 সদস্যের এই প্রতিনিধি দল নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় 1 দিন বাড়ানো হয়েছে। এর পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও 1 দিন বাড়ানো হয়েছে। ভিড়ের কারণে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারায় এই সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। সোমবার রাতে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। এর আগের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ সোমবার 18 আগস্ট, আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল 19 আগস্ট মঙ্গলবার। বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় 1 দিন করে বাড়িয়ে যথাক্রমে 19 আগস্ট বিকেল 5টা এবং 20 আগস্ট বিকেল 5টা করা হয়। ইতিমধ্যে ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 565 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর 18টি হলে বিভিন্ন পদে মোট 1226 জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মাহিন সরকার। এরপর গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে দলটি বলছে, প্রার্থিতা ঘোষণার আগে মাহিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুমতি নেননি। সোমবার দুপুরে ডিইউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসু কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার। রাত 11টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহিনকে বহিষ্কার করার কথা জানায় এনসিপি। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে নিজের পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত বহুল প্রত্যাশিত তিস্তা গার্ডার সেতুটি অবশেষে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া গাইবান্ধার সেতুস্থলে এসে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করবেন। এলজিডির বাস্তবায়নাধীন 1490 মিটার দীর্ঘ এই সেতুটি ইতিমধ্যে মাওলানা ভাসানী সেতু হিসেবে নামকরণ করা হয়েছে। সেতুটি উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী। উদ্বোধনের পর বিকেল থেকে সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত 2 দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। নিম্নচাপটি সকাল 6টার পায়রা সমুদ্র বন্দর থেকে 710 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আগামীকাল সকাল নাগাদ দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুরু হতে যাচ্ছে অর্ধ শতাব্দীর প্রতীক্ষিত নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যেই সেতুটির দরপ্রাপ্ত আহ্বান শেষে চূড়ান্ত কার্যাদেশ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরেই শুরু হবে মূল সেতুর নির্মাণ কাজ। প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের তথ্য ও চিত্রের বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাতার লিজন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2017 সালে পরিকল্পনা নেয় কদম রসুল সেতু নির্মাণের। 2018 সালে সেতুটি নির্মাণের অনুমোদন পেলেও জমি অধিগ্রহণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের আপত্তিতে আটকে যায় সেতুর নির্মাণ কাজ। অবশেষে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে সেতুটির নির্মাণ কাজ। সেতুটি নির্মাণ হলে শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বন্দরবাসীদের। আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। মেঘ বৃষ্টির দিন নৌকা ভাড়া বেশি নেয়, ট্রলার ভাড়া বেশি নেয়। আবার সময়কালে দেখা যায় ট্রলার নৌকা কিছুই পাওয়া যায় না। বন্দরবাসীর স্বপ্ন এখান দিয়ে একটা ব্রিজ হোক। এটা মিডিলে আছে ব্রিজটা, ওদিকের মানুষও পার হইতে পারবে, এদিকের মানুষও পার হইতে। ব্রিজটা হইলে রোগীদের জন্য ভালো হবে। ওই পারে রোগীও অসুস্থ হইলে সহজে নিয়ে আসা যায় না। বন্দরবাসী চাইতেছে অনেক বছর ধরে ব্রিজটা লেগে বাস্তবায়নের লেগে, তো ব্রিজ হলে জনগণের লেগে সুবিধা। এই বিষয়ে আগামী ডিসেম্বরেই সেতুর মূল নির্মাণ কাজ শুরু হবে এবং এটি চায়না কোম্পানি সেতু নির্মাণ কাজ সম্পন্ন করবে বলে জানান এই কর্মকর্তা। কেস ফাইলিং কাজ শুরু হওয়ার সাথে সাথে আমাদের ফাইনাল কাজ শুরু হবে এবং এটা আশা করছি যে এই বছর শেষের নাগাদ আমরা একদম ফুল ফাইনালি আমরা মূল ব্রিজের কাজ শুরু করতে পারবো। এই সেতু নির্মাণ হলে শহর ও বন্দরের বহুদিনের দুর্ভোগ শেষ হবে বলে আশা এই নগর পরিকল্পনাবিদের। এই ব্রিজটা নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ হয় তাহলে নারায়ণগঞ্জ এবং কদম রসুল অঞ্চলের মধ্যে একটা সেতু বন্ধন স্থাপন হবে। সেতুটি নির্মাণ হলে নারায়ণগঞ্জের বন্দরবাসীর দীর্ঘ 50 বছরের প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে এ পর্যায়ে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী রোমান চৌধুরী সুমন। সুমন, সেতু নির্মাণ নিয়ে স্থানীয়রা কি বলছেন? ইশিকা, যেরকম আমরা জানাচ্ছিলাম যে নারায়ণগঞ্জের প্রায় অর্ধ শতাব্দী বন্দর ছিল, যে প্রায় এই নারায়ণগঞ্জ শহরের ভিতর দিয়ে হাজীগঞ্জ এবং শীতলক্ষ্যা নদীর পাশে এই ঘাটের যে কোনো একটি ঘাট দিয়ে একটি সেতু নির্মাণ করা হোক, সেই সেতু নির্মাণের কিন্তু আশ্বাস পাওয়া গেছে যে নারায়ণগঞ্জ এলজিআরডি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সমন্বয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে কদম রসুল সেতু নির্মাণের প্রস্তুতি চলছে। সেই ক্ষেত্রে কিন্তু আগামী গত 14ই
জুলাই এই সেতুর ওয়ার্ক অর্ডারটি পারমিট হয়েছে এবং আগামী ডিসেম্বরে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ একটি চায়না কোম্পানি করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জের প্রায় 10 লাখ বাসিন্দা এই বন্দরে বসবাস করে। তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই নারায়ণগঞ্জ শহরের বঞ্চিত। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে এই নারায়ণগঞ্জ বন্দর থেকে শহরে আসতে তারা এদের 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যেত। বিশেষ করে অসুস্থ রোগীর ক্ষেত্রে অসুস্থ রোগীকে নারায়ণগঞ্জে আসতে 1 থেকে 1.5 ঘন্টা প্রায় সময় রোগী মারাও যেত। এই ক্ষেত্রে নারায়ণগঞ্জে যে প্রাণের দাবি এই কদম রসুল সেতু নির্মাণ হচ্ছে, এই নির্মাণের ক্ষেত্রে আগামী ডিসেম্বরে যদি শীতলক্ষ্যা নির্বাহ তাদের আশ্বাস অনুযায়ী শীতলক্ষ্যা সেতুটি নির্মাণ হয় তাহলে ভোগান্তি বন্দরবাসীর সেটি অন্তত মানুষ এই ভোগান্তি থেকে রক্ষা পাবে এবং বন্দরবাসীর প্রাণের দাবি বাস্তবায়িত হবে। তো এই অপেক্ষায় আছে নারায়ণগঞ্জের মানুষ। আমরা কিন্তু এই ঘাটে এই ফেব্রুয়ারিতে নিউজ প্রচার করেছিলাম শীতলক্ষ্যা সেতুর প্রয়োজনীয়তা নিয়ে। সেই সময় আমরা দেখেছি বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে এবং সেই সময় আমরা লাইভে দেখতে পেয়েছিলাম যে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল এবং বিভিন্ন সময় প্রায় 10 থেকে 12টি দুর্ঘটনা এই পর্যন্ত এই শীতলক্ষ্যা নদীতে নিহত হয়েছে, মারাও গিয়েছে। তাই নারায়ণগঞ্জের মানুষ আশা করছে যে এলজিআরডি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ যদি আগামী ডিসেম্বরে সেতু নির্মাণের কাজ শুরু হয় তাহলে মানুষের সেই আশ্বাস। তো আমার কাছে নারায়ণগঞ্জের এই শীতলক্ষ্যা সেতু কদম রসুল সেতু নির্মাণের সর্বশেষ সংবাদ। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ আপডেট জানানোর জন্য। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে মা ছেলের মৃত্যু হয়েছে। পৌর এলাকার বড়চোখ দৌলতপুর মহল্লায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মুর্শিদা খাতুন এবং তার ছেলে মুজাহিদ হোসেন। স্বজনরা জানায় বাড়ির উঠানে বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিতে গিয়ে মুর্শিদা খাতুন বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে মুজাহিদও বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খুলনা রূপসায় কৃষি ব্যাংকে 16 লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতারকৃত ইউনুস শেখ আদালতে স্বীকারোক্তি দিয়েছে। খুলনা রূপসার আমলি আদালতে বিচারক অন্যান্য রায়ের নিকট 164 ধারায় এই স্বীকারোক্তি দিয়েছে। সোমবার রাতে খুলনা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত ইউনুস রূপসা কৃষি ব্যাংক ভবনের 3য় তলায় ভাড়া থাকত। সে মোটা অঙ্কের ঋণের টাকা চাপে ছিলেন। ঋণ পরিশোধ করতে তিনি এই কাজ করছেন। গেল শুক্রবার রাতে খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে 16,16,496 টাকা চুরি হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সদীপুর ও কাঁচপুর ইউনিয়নে অতি বৃষ্টির কারণে পানিবন্দী অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার ও চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ভারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে স্থানীয় কয়েকটি গ্রামের পানিবন্দী পরিবারের সদস্যদের মাঝে এসব খাবার ও চাল বিতরণ করা হয়। সদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার ফাইরুজ তাসনিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ভারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সহ আরও অনেকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আবদুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করবেন তারেক রহমান। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে এস.এম. পলাশ সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদি সহ অনেকে। চট্টগ্রাম জেলা পরিষদকে 1,500 গাছের চারা হস্তান্তর করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।
জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরির হাতে চারাগুলো তুলে দেন ডিসিএল এর উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী। এ উপলক্ষে জেলা পরিষদের কনফারেন্স রুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, ডায়মন্ড সিমেন্টের GM আব্দুর রহিম সহ অনেকে। মৌলভীবাজার জুড়িতে কুয়েতের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী রফিক উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের একটি রেস্টুরেন্টে ভাই ব্রাদার্সের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাকারিয়া আহমদ, মেহরাজ উদ্দিন, পাবলু আহমদ মিজুর, রনি আহমদ, আলাল আহমদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, হাজী রফিক উদ্দিন দীর্ঘদিন ধরে সমাজসেবা, ক্রীড়া উন্নয়ন এবং মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তার অবদান শুধুমাত্র সাগরনাল ইউনিয়ন নয়, বরং পুরো জুড়ি উপজেলা ও মৌলভীবাজার বাসীর জন্য গর্বের। অতিথি হাজী রফিক উদ্দিন উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। নরসিংদীর রায়পুরায় জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ মোমেন মিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও হুমকি দেওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। পলাশতলী বাজার সড়কে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মোহাম্মদ মোমেন মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ বশির আহমদ, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সহ অনেকে। রাজধানীর বিজয় সরণিস্থ কর্মীতলা বাজারের ক্ষতিপূরণ দাবি ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পটি ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি করতে গেলেও বাধা দেয় পুলিশ। এই সময় আব্দুর রহিম বলেন, দুটি দাবিতে টানা 10 দিন আন্দোলন করা হলেও সরকার সমাধান করছে না। অবিলম্বে দাবি না মেনে নিলে আগামী 23 আগস্ট জাতীয় প্রেস ক্লাব থেকে কলমিতলা বাজার অভিমুখে যাত্রা ও 28 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দেন তিনি। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি নুরতাজ আরা, ঐশী সহ বস্তিবাসীরা উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে ইইউ প্রতিনিধি দল, আলোচনার গুরুত্ব পাবে আগামী জাতীয় নির্বাচন। ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল একদিন, আলাদা প্যানেল থেকে প্রার্থী হওয়ার মাহিন সরকারকে বহিষ্কার করল এনসিপি। এবং কাল উদ্বোধন হচ্ছে মাওলানা ভাসানী সেতু, খুলছে যোগাযোগের নতুন দুয়ার, উচ্ছ্বাসিত গাইবান্ধা কুড়িগ্রামের মানুষ। এবং কাল উদ্বোধন হচ্ছে মাওলানা ভাসানী সেতু, খুলছে যোগাযোগের নতুন দুয়ার, উচ্ছ্বাসিত গাইবান্ধা কুড়িগ্রামের মানুষ। এশিয়া নিউজের পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।